আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষার সিলেবাসটা দেখে নাও। তোমাদের থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম আর নোঙর। আর তোমাদের 101 পাঠ বই থেকে থাকবে বোমযাত্রীর ডায়েরি। আর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। আর নিবৃত্তি থেকে থাকবে ভাব সম্প্রসারণ। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেবো। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2025 সালের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান বীর হনুমান, কলিঙ্গবাসী না গুজরাটবাসী? উত্তর হবে বীর হনুমান। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল মহর্ষি কর্ণের, রাজশালকের শকুন্তলার না প্রিয়ংবদার? উত্তর হবে শকুন্তলার। ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কিরবিজরা, কাজাকিরা, প্রতিবেশীরা, মোহাম্মদ শাহ? উত্তর হবে কিরবিজরা। সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা? উত্তর হবে 10 টাকা। ইলিয়াস তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড় ছেলে বউকে, ছোট ছেলে বউকে, মেয়ে জামাইকে, প্রধান চাকরকে, ছোট ছেলে বউকে। সংবৃত স্বরধ্বনি হলো এ, অ, এ, অ, আ, কোনটিই নয়? তবে কোনটিই নয়। প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার থেকে পাওয়া গিয়েছিল তিনি হলেন প্রফেসর শঙ্কু, তারক চাটুর্যে, প্রহ্লাদ, অবিনাশ বাবু। তবে তারক চাটুর্যে। প্রশ্ন, শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রংটি দেখেছিলেন লাল, সবুজ, নীল, কালো? উত্তর হবে সবুজ। 2 দাগে রয়েছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল। দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? শচীতে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে জলে পড়ে গিয়েছিল আংটিটি। বা লিখতে পারো, সুজিতে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলা আংটিটি হারিয়ে যায়, বা শকুন্তলার আংটিটি হারিয়ে যায়। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। মাস্টার মশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে? স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দোরগোড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? কবির নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলির বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে লেখক কি জানিয়েছেন? প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত, তা ছেঁড়া ও পড়ানো ছিল অসম্ভব, আবার কালির রঙও বদলে যেত। প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল? প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের 2 মণ 7 সের, শঙ্কুর 1 মণ 11 সের, বিদুশেখরের 5.5 মণ ওজন ছিল। বিদুশেখর টাফায় কাদের বাস বলেছিল? বিদুশেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সবচেয়ে সভ্য লোকেরা বাস করে। টাফার অধিবাসীরা কোথায় থাকে? টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভেতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে। স্বরভক্তি কাকে বলে? স্বরভক্তি কথাটির অর্থ দ্বারা বা অর্থ স্বরের দ্বারা বিভাজন। যেহেতু মূর্ধ স্বরাগমে যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি দ্বারা বিভাজিত হয়, তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে। শতনাসিকভবন কি? মূল শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকেই অনুনাসিক হয়ে গেলে তাকে শতনাসিকভবন বলে। যেমন পেচক থেকে প্যাঁচা, পিপীলিকা থেকে পিঁপড়ে।
ঊষ্মধ্বনি কাকে বলে উদাহরণ দাও। ঊষ্ম ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ না হলেও খুবই সংকুচিত হয়, ফলে চাপের সৃষ্টি হয়ে একটা শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয়, যেমন স, তালবস স, দন্ত স, হ। 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি। জৈমিনীর পরিচয়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি। এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করে। কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে। আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুষলধারায়। মেঘের গভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডবে কলিঙ্গবাসী ভীত হয়ে পড়ে। এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। আবার বাণিজ্য দড়ি বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। কবি তার রচিত সাহিত্যকৃতিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে। 7 সমুদ্রের পারে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন, এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন, কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। অতিথিরা হেসে উঠল, কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের স্ত্রী শামশেমাগির কথা শুনে অতিথিরা হেসে ওঠে। শামশেমাগি অতিথিদের বলে যে দীর্ঘ 50 বছরের সম্পদশালী জীবনে সুখের সন্ধান করেও সুখ তারা খুঁজে পায়নি। তাদের জীবনে একান্তে কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশ ছিল না। সব সময় ভাবনা হতো আতিথেয়তা নিয়ে কেউ নিন্দা করবে কিনা সে কথা ভেবে। মজুরদের দিকে কড়া নজর দিতে ইলিয়াস দম্পতির সময় কেটে যেত, কিন্তু শেষ বয়সে ভাড়াটে মজুর হিসাবে কাজ করার সময় তারা জীবনের প্রকৃত সত্যকে খুঁজে পেয়েছে। মনের সুখে স্বামী স্ত্রী আলাপ আলোচনা বা ঈশ্বরের কাছে প্রার্থনার অবকাশও তাদের রয়েছে। 50 বছর ধরে সুখ খুঁজে ফিরেও প্রকৃত সুখ তাদের জীবনে কখনো আসেনি। অতিথিরা ইলিয়াস পত্নীর বলা এই কথাগুলি শুনে হেসে ওঠে। আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। বক্তাকে তার গায়ের রক্ত কেন হিম হয়ে যেত? উদ্ধৃতির বক্তা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম ছোট গল্পের কথক সুকুমার। স্কুলের অঙ্কের মাস্টারমশাই তার নাম ধরে ডাকলেই সুকুমারের গায়ের রক্ত হিম হয়ে যেত। সুকুমার বরাবর অঙ্কে দুর্বল ছিলেন, অপরপক্ষে মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না পারাটা ভয়ানক লজ্জার। তাই কোনো সুকুমার বরাবর অঙ্কে দুর্বল ছিলেন, অপরপক্ষে মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না পারাটা ভয়ানক লজ্জার। তাই কোনো ছাত্র অঙ্ক না পারলেই তার পিঠে নেমে আসতো মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়। এই মারের ভয়ে ছেলেবেলায় বহুদিন সুকুমারের গায়ের রক্ত হিম হয়ে যেত। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যে রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছে। ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে, সেরকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায়, সবে তাই পরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হয়, অর্থাৎ কোনো পেশাই সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত প্রশ্নোত্থিত উক্তিটির বক্তা হলেন রাজশ্যালক। ধীবরকে উদ্দেশ্য করে বলা এই কথার মাধ্যমে রাজশ্যালক ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাথমিকভাবে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটিটি পেয়ে রাজশ্যালকও ধীবরকে চোর বলে সন্দেহ করেছিল এবং তার পেশা নিয়ে বিদ্রূপ করেছিল। এমনকি এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে
এই অবশ্য গোসাপ খাওয়া জেলে হবে, এই জাতীয় বিরূপ মন্তব্য তারা করেন। কিন্তু মহারাজ যখন রাজশ্যালককে বলেন যে ধীবর আংটি পাওয়া সম্পর্কে যা বলছে তা সব সত্য, তখন রাজশ্যালকেরও মনোভাবের পরিবর্তন ঘটে। রাজা আংটির সমূলের অর্থ পুরস্কার হিসেবে রাজশ্যালকের হাতে দিয়ে ধীবরকে পাঠিয়েছিলেন। এইসব ঘটনা রাজশ্যালককে প্রভাবিত করে। রাজশ্যালক এরপরই ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, ধীবরের সততা রাজার মাধ্যমে স্বীকৃতি হওয়ায় পরই রাজশ্যালক নিজের ভুল বুঝতে পারেন, তিনি নিজেকে সংশোধন করে নেন। দ্বিতীয়ত, রাজার মনোভাব বুঝে রাজশ্যালক আর ধীবরকে অবজ্ঞা করতে সাহস পাননি, বরং ধীবরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে রাজার প্রতি তিনি নিজের আনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। 6 দাগে রয়েছে কম বেশি 135 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসী জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেরি খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাত কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তের মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। ঈশান কোণ হল উত্তর পূর্ব কোণ। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে সবুজ শস্যক্ষেত নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন হাইপেন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় বড় আকারে শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজারা শঙ্কিত হয়ে ওঠে। সারা রাত তবু দাঁড় টানি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? তবু কথাটি বলার কারণ কি? এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কোন মানসিকতা ফুটে উঠেছে? দাঁড় টানার কারণ কবি অজিত দত্ত নোঙর কবিতায় বলেছেন যে নৌকা ভরা পণ্য নিয়ে তিনি সাগরের পাড়ে পাড়ি দিতে চান, তাই তিনি সারা রাত দাঁড় টানেন। তবু বলার কারণ, তবু শব্দের অর্থ তা সত্ত্বেও। পণ্য ভরা নৌকা নিয়ে 7 সাগর পাড়ে যাওয়ার বাসনা ছিল কবির, কিন্তু কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে তিনি বুঝতেও পারেননি। নৌকা যে আর তট ছেড়ে যাবে না কখনো, তা তিনি জানেন, তো মন যেন এই সত্য মানতে চায় না। কঠিন সত্যটি জানা সত্ত্বেও কবি সারা রাত দাঁড় টেনে চলেন। এই কারণেই তবু কথাটি বলা হয়েছে। কবি মানসিকতার পরিচয়। এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির অদম্য মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি জানেন সমাজ হাইপেন সংস্কারের নানা বন্ধন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তবু তার কল্পনাবিলাসী মন বাঁধনহারা জীবনের স্বাদ পেতে চায়। তার চারপাশ বাস্তব বলে এই দাঁড় টানা বৃথা, কিন্তু তার অবচেতনা মন আশা স্বপ্নে জাল বুনে চলে, তাই তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। কবি জানেন তার বাসনা হয়তো কোনোদিনই পূরণ হবে না, তবু স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই। দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। সাহিত্যে রয়েছে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন ধরে। প্রশ্নের মান 5। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। লিও টলস্টয় ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে। কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মরক কিরবিজদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানান কারণে তার পালিত পশু সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সর্বহারা হয়ে পড়ে।
তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেন মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুর জীবনের রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। এই অপরাধ আমি বইব কী করে? এ লজ্জা আমি কোথায় রাখব? অপরাধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো। কথকের ছোটবেলার বিভীষিকাস্বরূপ ছিলেন তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন তীব্র বকাঝকা কথকদের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের রেশ এতটাই তীব্র ছিল যে এমএ পাশ করার পরেও দুঃস্বপ্নে মাস্টারমশাই এসে হাজির হতেন সামনে। মাস্টারমশাইয়ের ওপরে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ কথক পেয়ে যান যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার অনুরোধ আসে। তার লেখায় উঠে আসে মাস্টারমশাইয়ের কথা। অহেতুক তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্কের শিক্ষার ব্যর্থতার কথা বলে এই কথাই বুঝিয়ে দেন কথক। কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবারও দেখা হয়, কথকের সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা, যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে এই কথা শুনে লজ্জায় আত্মগ্লানিতে মাটিতে মিশে যান কথক। সন্তান বড় হলে অন্যায় শুধরে দেবে, এই মূল্যায়নে মাস্টারমশাই যে অনন্য মহিমা নিয়ে ধরা পড়ে কথকের সামনে। কথকের মনে হয় তিনি যেন স্নেহ মমতা ক্ষমতার এক মহাসমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। এই লজ্জাবোধে আর মাস্টারমশাইয়ের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমেই তার আত্মশুদ্ধি ঘটে। আটে দাগে রয়েছে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নোত্তর, প্রশ্নের মান 5। তারকচর্যদের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক পেয়েছিলেন জনৈক তারকচর্যের কাছ থেকে। একদিন দুপুরে অফিসে বসে তিনি যখন পুজোর সংখ্যার জন্য একটি লেখার প্রুফ দেখছেন, সে সময় তারকচর্য সেখানে আসেন এবং একটা লাল খাতা সামনে রাখেন। তার কথায় সেটি ছিল গোল্ড মাইন। এরই শঙ্কুর ডায়েরি। এর আগে এই মানুষটি কিছু গল্প ইত্যাদি এনেছেন। যতটা লেখার উৎকর্ষের জন্য তার থেকেও তার দারিদ্র্যের কথা ভেবে লেখক তাকে 5-10 টাকা দিয়েছেন। কিন্তু প্রফেসর শঙ্কু, যিনি 15 বছর নিরুদ্দেশ, তার ডায়েরি কীভাবে তারকচর্যের কাছে গেল তা ভেবে লেখক বিস্মিত হয়ে যান। তারকচর্য লেখককে জানান যে মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের খবর শুনে বাঘাছাল সংগ্রহের লোভে তিনি সেখানে যান। উল্কাপাতের জায়গায় গর্তের মধ্যে বাঘ হরিণ কিছু না পেলেও কিছু গোসাপের ছালের সঙ্গে শঙ্কুর ডায়েরিটি সেখানে পান। ডায়েরি তিনি হাতছাড়া করতেন না, এই কথা জানিয়ে বলেন যে অর্থাভাবেই তিনি এটি দিতে এসেছেন। সব কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও লেখক 20 টাকা দিয়ে তারকচর্যের কাছ থেকে ডায়েরিটি সংগ্রহ করেন। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি সত্যজিৎ রায় রচিত বোমচাত্রী ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বিচিত্র ডায়েরি লেখক পেয়েছিলেন তারকচর্যের কাছ থেকে। ডায়েরিটির বিশেষত্ব: রহস্যময় কালী। বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনে ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলো তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজে তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যান। আশ্চর্যের বিষয়, দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা যে ডায়েরিকে লেখকের এক সময় অক্ষয় অবিনশ্বর মনে হয়েছিল, তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায়। বিস্ময় হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনী সত্য মিথ্যার বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।